প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি। তো আজকে আমরা ভেক্টরের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অর্থাৎ ভেক্টর রাশির যে কিছু সংজ্ঞা আছে যেগুলি অবশ্যই পড়তে হবে তোমাদেরকে, এবং এগুলি পড়লে অনেক কিছু সহজ মনে হবে। তো দেখো, আমরা গতদিন তো ভেক্টর সম্পর্কে পড়েছি। আজকে আমরা একটা সংজ্ঞা পড়ব। ধরো, সমান ভেক্টর। সমান ভেক্টর অর্থাৎ চিন্তা করো দুইটা ভেক্টর কিভাবে সমান হবে। তাহলে আমরা বলছিলাম যে ভেক্টরের মান আছে আর কি আছে, দিক আছে। তাহলে দুইটা ভেক্টর যদি সমান হইতে হয় তাহলে তার মানও সমান হইতে হবে, দিকও কি হইতে হবে, সমান হইতে হবে। দিক সমান মানে দিক একই দিকে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, দেখো, সমজাতীয় দুটি ভেক্টর রাশির মান সমান এবং দিক একই দিকে হলে তাদেরকে কি বলা হয়? সমান ভেক্টর বলা হয়। তাহলে দেখো, আমরা যে চিত্র আঁকি তাহলে এরকম করে আঁকলাম। মনে করো এই ভেক্টরটার নাম দিলাম আমরা এ ভেক্টর। এ আমি পাদে কিন্তু শীর্ষবিন্দু দিয়ে বোঝালে একটা অক্ষর দিয়ে বোঝালাম এ ভেক্টর। আচ্ছা, এখন এইটাও দেখো, এটার নাম দিলাম আমরা বি ভেক্টর। তাহলে এই দুইটা দেখো মান কিন্তু সমান, দৈর্ঘ্যে সমান, অর্থাৎ এটার মান যত এটার মানও তত। আমরা চিত্রটা এইভাবে আঁকছি, দেখো দৈর্ঘ্যটা সমান। আর এটাকে মনে করো আমরা ধরে নিলাম এটা পূর্ব দিক। কোন দিকে? এটা পূর্ব দিক। তাহলে এটা পূর্ব দিকে, বিও কোন দিকে? পূর্ব দিকে। তাহলে দুইটা একই দিকে আছে, মান সমান। আর এখানে একটা কথা বলছি, দেখো, সমজাতীয়। সমজাতীয় বলতে বোঝানো হচ্ছে আসলে যে ভেক্টর তো উদাহরণ আছে। ধরো সরণ একটা ভেক্টর, বেগ একটা ভেক্টর, বল একটা ভেক্টর, ত্বরণ একটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটা যদি সরণ হয় এটাও কি সরণ, এটা যদি বেগ হয় এটাও কি বেগ। অর্থাৎ এটাই জাত বোঝানো হচ্ছে, অর্থাৎ একই জাতের ভেক্টর। এখন আমি যদি বলি যে 5 মিটার, আর যদি বলি যে 5 মিটার পার সেকেন্ড, এটাও বললাম পূর্ব দিক, এটা বললাম পূর্ব দিক। দেখো দিক একই দিকে, এটার মান 5, এটার মান 5, কিন্তু এটা হলো সরণ 5 মিটার, এটা সরণ ভেক্টর। 5 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে সরণ আর বেগ কখনো সমান হবে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে আগে একই জাতের হতে হবে, তারপরে তাদের মান সমান হতে হবে, তারপরে তাদের দিক সমান হতে হবে, অর্থাৎ একই দিকে হতে হবে। তাহলে এখন একই দিকে আমি সমান্তরাল করে আঁকছি। কেউ যদি এইভাবে আঁকে যে আমি একটা ভেক্টর এরকম করে আঁকবো, এটা যত এই দিকেও এরকম করে আঁকবো, তাহলে এই দুইটাও তো একই দিকে হলো। তাহলে এই দুইটাকে আমরা সমান ভেক্টরই বলবো। একই মানে যে এরকম সমান্তরালে হইতে হবে, অর্থাৎ সমান্তরালে হইলে হবে, একই লাইনে হইলেও হবে। অর্থাৎ তারা কি, অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি এইভাবে আঁকবো, এ একটা ভেক্টর, এখানে বলবা এ একটা ভেক্টর, এখানে বলবা এ একটা ভেক্টর। দেখো চিন্তা করো, আমি ধরো আঁকার ক্ষেত্রে বললাম যে এটা আসলে দৈর্ঘ্য সমানই আঁকলাম, কিন্তু এটা এখান থেকে শুরু করছি, এটা এখান থেকে শুরু করছি, এটা এখান থেকে শুরু করছি, এটা কোনো বিষয় নয়। এদের দিকটা একই দিকে আছে, মান সমান। যদি এরকম হয় তাহলে এদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো, এবং জাত অবশ্যই একই জাতের হতে হবে। তাহলে আশা করি সমান ভেক্টরটা সবাই বুঝছো। এখন এখানে আমরা এই চিত্রটা আবার ফিরে আসি। এখানে দেখো আমরা 3 ভাবে আঁকলাম, এখানে একটা দুইটা দিয়ে আঁকলাম। তোমার কাছে মনে হতে আসলে সমান্তরাল লাগতে হবে। আমি বলবো না, সবসময় সমান্তরাল লাগার দরকার নাই, তুমি এক লাইনে আঁকো সব হবে। যদি এক এক লাইনে আঁকতে চাও, কিন্তু সমান্তরাল থাকতে হবে, এটার সাথে এটা সমান্তরাল থাকতে হবে, এটার সাথে এটা সমান্তরাল থাকতে হবে।
তুমি যদি এইভাবে একে বলো যে এটা মান সমান, এটার মান যত এটার মান যত, এই দুইটা আবার সমান হবে না, কারণ এটা সমান্তরাল নয়, তাহলে এটা সমান্তরাল হবে না। তাহলে মূল বিষয়টা আশা করি বুঝতে পারছো। অনেক ভেক্টর রাখতে পারো, মান সমান, দিক একই দিকে বা সমান্তরালে আঁকো, তাহলেই হবে, কিন্তু জাতটা সমান হইতে মানে একই জাতের হইতে হবে। এখন এই দুইটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে বুঝাবো? এ সমান সমান বি, এ সমান সমান বি, অর্থাৎ বোঝানো হচ্ছে এ আর বি ভেক্টর সমান ভেক্টর। এখন দেখো এই জায়গাটার একটা তাৎপর্য আছে। দেখো এই গাণিতিক রূপটা থেকে এই যে সমান চিহ্নটা খেয়াল করো, আবার বলছি সমান চিহ্নটা বোঝাচ্ছে এ এর মান যত বি এর মানও তত। আচ্ছা, এর আগে কি চিহ্ন? আবার বলছি সমান চিহ্ন কি বোঝাচ্ছে? যে এ এর মান যত বি এর মানও তত। আচ্ছা, এর আগে দেখো আমরা চিন্তা করছিলাম এটা পজিটিভ সাইন, বি এর আগে কি আছে? পজিটিভ সাইন। তাহলে এটা যে চিহ্ন এটা একই চিহ্ন, তাহলে দুইটা কি আছে? একদিকে আছে। তাহলে দেখো আগে কিন্তু আমরা আগের ক্লাসটাতে বলছি যে চিহ্ন ভেক্টরের কি বোঝায়? দিক বোঝায়। তাহলে এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে এটা যদি পূর্ব দিক হয় এটাও কি পূর্ব দিক। তাহলে এটা যদি তুমি শুধু মানটা লিখতে চাও তাহলে কি লিখবা? এ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান, অথবা এ সমান কত? বি। এটা শুধু মান বোঝাচ্ছ। আর যখন তুমি ভেক্টর চিহ্ন লিখছো তখন সমান চিহ্ন বোঝাবে মান সমান, আর প্লাস বোঝাবে কি দিক একই দিকে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। যদি একই দিকে হয় তাহলে চিন্তা করো দুইটা ভেক্টর একই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ আগের ক্লাসে ছিল 0 ডিগ্রি। তাহলে আমরা একটু নোট লিখে রাখি, দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি লিখে রাখবো এটা, কেমন? আচ্ছা, তাহলে আমরা পরে আরেকটা ভেক্টরে যাই, বিপরীত ভেক্টর। দেখো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, তাহলে এটা কি? যে দুইটা ভেক্টরের মান সমান হবে কিন্তু দিক কি হবে? বিপরীত দিকে হবে। আবার বলছি দুইটা ভেক্টরের মান সমান হবে কিন্তু দিকটা কি হবে? বিপরীত দিকে হবে। একটা যদি পূর্ব দিকে হয়, একটা পশ্চিম দিকে, একটা যদি উত্তর দিকে হয়, আর একটা দক্ষিণ দিকে, একদম বিপরীত। আচ্ছা, সমজাতীয় তো বুঝছো, একই জাতের হইতে হবে, হয় দুইটাই সরণ ভেক্টর, না হয় দুইটাই কি বেগ, না হয় দুইটাই বল, না হয় দুইটাই ত্বরণ, এরকম। মান সমান, দিক কি বিপরীত। চিত্রটা আঁকলাম, এর দিক কোন দিকে? পূর্ব দিকে, এ পূর্ব দিকে, মান যতটুকু, এর দৈর্ঘ্য যতটুকু, বি এর দৈর্ঘ্যটাও ঠিক ততটুকু, কিন্তু বি এর দিকটা কোন দিকে? পশ্চিম দিকে। এখন তুমি এখানে বলতে পারো তাহলে বি এর এই যে প্রকাশ করলাম, এই বি এর দিকটাকে আমি এই দিকে দিব না, এটা এইভাবে দিলেও যা বোঝায় এটা দিলেও তাই বোঝায়। আমার তো চিত্র উপরে আছে, এটার জন্য কোনো সমস্যা নেই, তুমি এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো, তবে আমি এটা দিব না, এটাই দিলাম। তাহলে দেখো এ যেদিকে, বি তার কি উল্টা দিকে। তুমি এইভাবে লিখতে পারতে, এটা এখান থেকে এ এইদিকে, বি এইদিকে, এই বা তুমি একটু ফাঁকা দিয়ে লিখো, এ এইদিকে, বি এইদিকে, একই লাইনে লিখলা, কোনো সমস্যা নেই। এইটার যা বোঝায় এটাও তাই বোঝায়, এটাও একই জিনিস বোঝায়। এমন না যে দুইটা সমান্তরাল লিখতে হবে, এটা আগেও বললাম এখনো বলে দিলাম। তাহলে দেখো এ আর বি মান সমান, দৈর্ঘ্য সমান, এই জন্য মান সমান, দিক উল্টা দিকে, এই জন্য তাদেরকে আমরা বিপরীত ভেক্টর, আমরা বলছি একই জাতের ভেক্টর। তাহলে এটা প্রকাশ করবো কিভাবে? আমি যদি এখানে লিখি এ সমান সমান বি, আচ্ছা এ সমান সমান বি, তাহলে দেখো এই সমান চিহ্ন কি বোঝায়? এ এর মান যত বি এর মানও তত, ঠিক আছে। কিন্তু এর দিক যেদিকে, বি এর দিক তো তার উল্টা দিকে, তাহলে এর আগে যদি প্লাস চিহ্ন আমি ধরি তাহলে বি এর আগে কি নিব আমি? মাইনাস। তাহলে ওই যে বললাম ভেক্টরের চিহ্ন কি বোঝাবে? অবশ্যই দিক বোঝাবে। তাহলে এই প্লাস কি বোঝাচ্ছে? পূর্ব দিক। তাহলে মাইনাস কি বোঝাচ্ছে? তার উল্টা দিক, কোনটা? পশ্চিম দিক। এখন তুমি বলতে পারো তাহলে স্যার আমি এইভাবে লিখবো যে বি সমান মাইনাস এ, তাও লেখা যাবে। তুমি পশ্চিম দিকটাকে প্লাস ধরে নিছো, তাহলে পূর্ব দিকটা কি? মাইনাস। এই যে প্লাস মাইনাস এগুলো আপেক্ষিক, তুমি কাকে প্লাস ধরতেছো? তুমি এখানে ধরছো পূর্ব দিকটা প্লাস, এ পূর্ব দিকে এটা প্লাস, তাহলে বি পশ্চিম দিকে এটা কি হবে? মাইনাস। আর তুমি এখানে চিন্তা করছো যে আমি পশ্চিম দিকটাকে ধরে নেব কি? প্লাস, তাহলে পূর্ব দিকটা কি হবে? মাইনাস। এটা কি আপেক্ষিক? কাকে তুমি প্লাস চিন্তা করছো এটা তোমার বিবেচনার বিষয়, কিন্তু একটা আগে প্লাস হবে, একটা আগে মাইনাস হবে, এটা নিশ্চিত। তাহলে এটা একই চিত্র, এভাবে লিখতে পারো। এখন দেখো এদের মাঝখানে কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। দুইটা সমান ভেক্টর কত ছিল? 0 ডিগ্রি।
তাহলে এই বিপরীত ভেক্টরের আরেক নাম কি? ঋণাত্মক ভেক্টর, নেগেটিভ ভেক্টর। কেমন? তাহলে এই সংজ্ঞাটা পড়ে নিব। আগেরটাও বুঝছি, আশা করি এটাও বুঝতে পারছি। এখন আমরা যাব শূন্য ভেক্টর। ঠিক, দেখো শূন্য ভেক্টর যাওয়ার আগে আরেকটা বিষয় বলি। এই যে এই দুইটা, এখন যে আমি মান বিবেচনা লিখি, এ ভেক্টরের মান সমান সমান বি ভেক্টরের মান, এখন কি আমি চিহ্ন দিব প্লাস মাইনাস? কারণ এটা তো মান বোঝালাম, শুধু মান বোঝালে তো বলছি মান কি, মান কি সমান। তাহলে মান সমান দেখে না, চিহ্নের কোনো বিষয় না, মান বোঝাতে আমরা চিহ্ন ব্যবহার করি না, পরম মান। তাহলে দেখো এখানে কি বুঝালাম, যে এ এর মান যত বি এর মানও তত। এখন অনেক সময় অবজেক্টিভে আসে যে একটা একটা ভেক্টরের মান 10 একক, তাহলে তার ঋণাত্মক ভেক্টরের মান কত? অনেকে বলে ফেলে এটা -10 একক, কিন্তু আমরা বলবো কি 10 একক। একটা ভেক্টরের মান 10 একক, তার ঋণাত্মক ভেক্টরের মানও কত? 10 একক, -10 একক নয়। ঠিক আছে, তাহলে দেখো মান কি সমান। তাহলে দেখো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এটা কি তোমরা এসএসসি তো পড়ে আসছো। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় কি? শূন্য ভেক্টর। আর এটার আসলে কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিক বলা যাবে, যে কোনো দিক তুমি বলতে পারবা। তাহলে আমরা সংখ্যাটা কি বলবো? যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নেই। আচ্ছা, আর যেহেতু তার মানটা শূন্য, তার কোনো দৈর্ঘ্য নাই, অর্থাৎ যেখানে শুরু হবে সেখানেই কি হবে? শেষ হবে। তার আদি বিন্দু আর শীর্ষবিন্দু কি হবে? একই বিন্দু হবে। আদি বিন্দু আর শীর্ষবিন্দু একই বিন্দু হবে। যেমন দেখো আমি লিখলাম এ এ, পুরোটা একটু পড়ো। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নেই। কেন দিক নেই এটা আলোচনা করবো আমরা। শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দু। যেমন ধরো আমি লিখলাম কি এ এ, তাহলে দেখো আমরা যখন লিখি এরকম যদি লিখি এ বি, তুমি কি বুঝবা? এ তার আদি বিন্দু, বি কি শীর্ষবিন্দু, এটা ভিন্ন বিন্দু। কিন্তু এখন কি লিখলাম এ এ, অর্থাৎ আদি বিন্দু এ, শীর্ষবিন্দু এ। তার মানে শূন্য ভেক্টর মূলত একটা বিন্দুকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? একটা বিন্দু। এখন বলি এই বিন্দুটার কোনো দিক আছে? আমি যদি দিতাম এখানে যে এইটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, এখন তুমি কি বলতা? এ থেকে কি বি এর দিকে। এখন দেখো এইটাই এ আর তুমি বলছো এ, তাহলে দিক কোন দিকে বলবা? এতে কোনো দিকই নাই আসলে। কিন্তু তুমি বলতো দিক নাই, তাহলে এটার দিক বলার দরকার কি? কিন্তু দিক না বললে তো ভেক্টর হবে না। ভেক্টর তো মানও আছে, কি আছে? দিকও আছে। তাহলে অবশ্যই দিক বলতে হবে। তুমি কি বলবো? এটা যে কোনো দিকে বলতে পারো। শূন্য এ, তুমি যদি বলো আমি বলবো এই দিকে, কোনো সমস্যা। তুমি বলো আমি বলবো উপরে, নিচে, ডানে, বামে, যেদিকেই বলো কোনো সমস্যা নেই। এই জন্য বলছে নির্দিষ্ট দিক নেই, যেহেতু এটা শুধু শূন্য একটা বিন্দু, বিন্দুর কোনো দিক নেই। আচ্ছা, এবার দেখো শূন্যের উপর তীর চিহ্ন দিয়ে, যে শূন্যর উপরে আমরা কি করব? তীর চিহ্ন দিয়ে শূন্য ভেক্টর প্রকাশ করা হয়। তুমি যদি বলো শুধু শূন্য, তাহলে এটা স্কেলার রাশি বোঝাবে। শুধু শূন্য হলে কি বোঝাবে? স্কেলার রাশি বোঝাবে। শূন্যের উপর তীর চিহ্ন দিলে আমরা এটা ভেক্টর বুঝাই। তাহলে এইটুকু ছিল শূন্য ভেক্টর। এখন দিকটা নিয়ে আরেকটু বলে দেখাও, কেন আসলে শূন্যের উপর ভেক্টর চিহ্ন দিতে হবে এবং ভেক্টরই বলতে হবে। শূন্য যেহেতু আমরা তো বলতে পারতাম এটা মান শূন্য, কিন্তু মান বললে স্কেলার রাশি হয়, ভেক্টর রাশি হয় না। যেমন ধরো আমি এটা একটু মুছে দিই। যেমন এটা এ ভেক্টর। আচ্ছা, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে আমরা যদি এরকম করে আঁকি, এটা কি ভেক্টর হবে? এটা কি এ হবে না মাইনাস এ হবে? এটা হবে মাইনাস এ, কারণ দিকটা কি বিপরীত। তাহলে তুমি এ প্লাস লিখলা মাইনাস এ, এগুলো কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এ মাইনাস এ জিরো। দেখো এ প্লাস মাইনাস এ কি হবে? জিরো। তাহলে এই যে দুইটা ভেক্টর যোগ করলা, কাকে কাকে যোগ করছি? এ এবং মাইনাস এ কে। সবসময় মনে রাখবা দুইটা ভেক্টরের যোগফল সবসময় ভেক্টর রাশি। নোট করো এটা, দুইটা ভেক্টরের যোগফল অবশ্যই ভেক্টর রাশি। দুটি ভেক্টরের বিয়োগফল অবশ্যই ভেক্টর রাশি। দুইটা ভেক্টরের গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে। তাহলে এই তিনটা লাইন মনে রাখবা। দুইটা ভেক্টরের যোগফল অবশ্যই ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল অবশ্যই ভেক্টর, দুইটা ভেক্টরের গুণফল ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা ভেক্টর আমরা যোগ করলাম, এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, কি হয়ে গেল? শূন্য। তাহলে এটা যদি শূন্য লিখি তাহলে শুধু মান বোঝাবে। এখন যদি আমি উপরে তীর চিহ্ন দিই তাহলে কি বোঝাবে? ভেক্টর বোঝাবে। দেখো ভেক্টর বোঝাচ্ছে। তাহলে শূন্যের উপর তীর চিহ্ন অবশ্যই দিতে হবে শূন্য ভেক্টর বোঝাতে, শুধু শূন্য লিখলে হবে না।
আর দিক নাই কেন, এটা বিন্দু, বিন্দুর কোনো দিক নেই, কারণ বিন্দু একটা বিন্দুর কি দিক বলবো তুমি, যে কোনো দিক বলো, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো শূন্য ভেক্টর এইভাবে লিখতে পারি। আমরা এখন বলতে পারি শূন্য ভেক্টর কিভাবে পাবো, এটা একটু নোট করো, লিখো, আমি বোর্ডে লিখে দিচ্ছি। দেখো এ সমান বি, কি বোঝায় এটা, এই দুইটা সমান ভেক্টর, এ সমান বি, মান সমান প্লাস প্লাস দিক একই দিকে। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, এ মাইনাস বি ইকুয়াল টু কি হবে, 0। তার মানে 0 পরে ভেক্টর ছিল, তাহলে দুইটা ভেক্টর কি করলাম, বিয়োগ করলাম। কোন দুইটা ভেক্টর, সমান ভেক্টর, বিয়োগ করলে কি হলো, 0 ভেক্টর হয়ে গেল। আচ্ছা, এ সমান মাইনাস বি, তাহলে এ আর বি কি ভেক্টর, বিপরীত ভেক্টর। তাহলে দেখো এটা এই পাশে আনলে প্লাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কি, 0। অর্থাৎ দুইটা বিপরীত ভেক্টর যোগ করলে কি হয়, শূন্য ভেক্টর হয়। তাহলে এই কথা লিখলাম, দুটি সমান ভেক্টর বিয়োগ করে অথবা দুটি বিপরীত ভেক্টর যোগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়। আরো প্রসেস আছে, সেটা গুণ করে পাওয়া যায়, সেটা আমরা পরে শিখবো, আগে আমরা এটুকু শুধু শিখি। তাহলে এটা নোট করে নাও, লিখে নাও। তাহলে শূন্য ভেক্টরটা ইম্পর্টেন্ট। শূন্য ভেক্টর আসলে অনেকগুলো ভেক্টর মিলে একটা শূন্য ভেক্টর হতে পারে। অনেক সময় বলা হয় যে কতগুলো ভেক্টরের লব্ধি, লব্ধি মানে কি, অনেক ভেক্টর মিলে যে ভেক্টরটা হয় তার নাম কি, লব্ধি ভেক্টর। তাহলে অনেকগুলো ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে, এটা মনে রাখবা। দেখো ভেক্টর স্থানান্তর প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট এটা, যে একটা ভেক্টরকে আমরা যদি মান এবং দিকের পরিবর্তন না করি তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা এটাকে শিফট করতে পারি, কিন্তু শর্ত কি, মান এবং দিকের কোনো পরিবর্তন করা যাবে না। এই প্রক্রিয়ার নাম কি, ভেক্টর স্থানান্তর প্রক্রিয়া। যেমন দেখো আমরা এ লিখলাম, এখান থেকে শুরু করছি, বি এখান থেকে শুরু করছি, এটা বিষয় না, এর মান যত, এটার মানও কি হতে হবে, এটা যদি হয়ে থাকে ধরো এটার মান 5, এটার মান 5, তাহলে এটার মানও কত, 5, এটার মানও কত, 5, কিন্তু দিক কি থাকতে হবে, একই দিকে থাকতে হবে। তাহলে কি ভেক্টরটা চেঞ্জ হবে, অর্থাৎ ভেক্টর যদি চেঞ্জ না হয় তাহলে এটাকে আমরা কি বলবো, ভেক্টর স্থানান্তর প্রক্রিয়া। যেটা সমান ভেক্টরে আমরা করলাম, বিপরীত ভেক্টরে করলাম, যে সমান্তরালে লিখতে পারি, একই লাইনে লিখতে পারি। তাহলে দেখো যে কথাটা বলছি, যে প্রক্রিয়া ভেক্টরের মান ও দিকের পরিবর্তন না করে অবস্থান পরিবর্তন করা যায়, তার মানে তুমি অবস্থানটা ইচ্ছা মতো নিতে পারতেছো, পাদবিন্দুটা ইচ্ছা মতো নিতে পারতেছো, কিন্তু মান এবং দিকের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে এটাকে আমরা কি বলবো, ভেক্টর স্থানান্তর প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি আশা করি, যে ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে শুধু পাদবিন্দু ইচ্ছা মতো নেওয়া যাবে, শিফট করা যাবে, সেটার নামই হচ্ছে কি ভেক্টর স্থানান্তর প্রক্রিয়া। এটা আমাদের অনেক কাজে লাগবে, নিয়মটা একটু মনে রাখবা, পরীক্ষা আসবে না কিন্তু আমাদের কাজে লাগবে এটা। ঠিক আছে, দেখো ধারক রেখা, এটা কি, যে এখানে এটা দেখো এ বি একটা ভেক্টর, এই যে এ বিটা কি একটা ভেক্টর, এ বি দিকটা এ থেকে বি এর দিকে এ বি। এই এ বি ভেক্টরটা আমরা চিন্তা করি একটা এই অসীম দৈর্ঘ্যের একটা রেখার উপর আছে, এই অসীম দৈর্ঘ্যের রেখাটা কি, পিকিউ। তাহলে এই পিকিউ এর উপরে কি আছে, এ বি। তাহলে এই এ বি ভেক্টরের ধারক রেখা কোনটা, পিকিউ। এখানে এ বি এর ধারক রেখা, এ বি এর ধারক রেখা কি, পিকিউ। তাহলে দেখো আমরা কি লিখলাম, কোন ভেক্টর যে অসীম রেখার অংশ বিশেষ তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলে। তাহলে দেখো আমরা চিন্তা করবো যে ভেক্টরটা যে অসীম রেখার অংশ বিশেষ, সেই অসীম রেখাটাকে কি বলবো, ধারক রেখা। কেমন, তাহলে এখানে এ বিটা কি, এ বি ভেক্টর, আর এটা কোন রেখাটার উপর অবস্থিত, পিকিউ। তাহলে পিকিউ হবে এ বি এর ধারক রেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে অগ্রসর হই। দেখো এখনের সংজ্ঞাটা হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ, এটা তোমরা পরে আসছো যে একই রেখা বরাবর, সমরেখ। আচ্ছা, তাহলে একই রেখা বরাবর হলে এটাকে আমরা বলি সমরেখ ভেক্টর। আচ্ছা, এখন আমি ধরো আমি এখানে এইদিকে একটা ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এ বি সি, দেখো এই যে চিত্র আঁকলাম, আমি একই লাইনে আঁকলাম, মনে করি এটা একটা লাইনে আঁকছি চারটা ভেক্টর। তাহলে এই যে লাইনে আঁকলাম একই রেখা বরাবর, তাহলে তারাই তো কি সমরেখ ভেক্টর। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে তারা কি একই জাতের হবে, এটা বিষয় না, একই জাতেরও হইতে পারে, ভিন্ন জাতেরও হতে পারে। ক্লিয়ার, একই জাতেরও হতে পারে, ভিন্ন জাতেরও হতে পারে। যেমন এটা যদি বল হয়, এটা যদি সরণ হয়, এটা যদি ত্বরণ হয়, কোনো সমস্যা নাই, আমাদের শর্ত হচ্ছে কি একই রেখা বরাবর থাকতে হবে। আচ্ছা,
এখন দেখো এইটার দিক, এই তিনটার দিক একই দিকে, কিন্তু এইটা কি উল্টা দিকে। আর তুই বলতো এটা তো কেমন হয়ে গেল উল্টা দিকে, কিন্তু এটাও তো শর্তে ছিল না যে একই রেখা বরাবর একই দিকে, এই কথা কিন্তু সমগ্র ভেক্টর সংখ্যায় নাই। তাহলে একই রেখা বরাবর হলে হবে, দিক উল্টা দিকে হলেও কোনো সমস্যা নেই, জাত ভিন্ন হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসো আমরা সংখ্যাটা যে লিখছি খেয়াল করো, দুই বা ততোধিক ভেক্টর একই রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে। তাহলে এখন এই যে এই লাইনটা হয়ে গেল পরস্পরের সমান্তরাল, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। একই রেখা বরাবর হলে কোনো সমস্যা ছিল না, এখন সমান্তরাল কথাটা আসার পর একটু সমস্যা হলো, সমরেখ আবার বলছি সমান্তরালে, তাহলে তো একই রেখা বরাবর থাকলো না। কিন্তু আমরা যে একটু আগে একটা নিয়ম বললাম যে ভেক্টরকে স্থানান্তর করা যায়, তাহলে দেখো আমি যদি সি ভেক্টরটাকে এখানে লিখি, খেয়াল করো এই, তাহলে এটা তো সি বলবো এটাকে, কারণ আমি কি মান চেঞ্জ করছি একই দৈর্ঘ্য, মনে করো এটার দৈর্ঘ্য সমান, মান সমান, দিক তো একই দিকে আছে, তাহলে এই দুইটা কি ভেক্টর, সমান ভেক্টর। তাহলে এ যদি সি এর সাথে সমরেখ হয়, তাহলে এ তো এই সিটার সাথে সমরেখ, কারণ এই সি আর সি তো কোনো পার্থক্য নাই আছে, কারণ আমরা তো শিফট করতে পারি। তাহলে দেখো এখন এ এর সাথে কি সি কেমন, এই সিটা কেমন হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাহলে যে ভেক্টরকে স্থানান্তর করা যায়, এই নিয়ম থেকে আমরা বলতে পারি যে সমান্তরাল হইলেও সমরেখ বলা যাবে। আবার বলছি দেখো, তুমি বলবা এ আর সি একই লাইনে আছে, তাহলে এ আর সি কি সমরেখ, একই লাইনে আছে, সমরেখ। এখন সিটাকে আমি শিফট করে স্থানান্তর করে এখানে নিয়ে গেলাম, তাহলে তো মান তো চেঞ্জ হয় নাই, দিকও চেঞ্জ হয় নাই। তাহলে এখন এ আর সি কি বলতে পারি, সমরেখ। তাহলে এ আর সি কি একই রেখায় আছে, নাই, কিভাবে আছে, পরস্পরের সমান্তরালে আছে। দেখো এটা যদি একটা ধারক রেখা চিন্তা করো, এটা যদি একটা ধারক রেখা চিন্তা করো, তাহলে কি হবে, পরস্পরের সমান্তরালে হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে একই রেখা বরাবর হলেও হবে, সমান্তরালে হলেও এদেরকে আমরা কি বলবো, সমরেখ বলবো। তবে সমজাতীয় না হলে হবে, সমজাতীয়, অসমজাতীয় দুইটাই সঠিক। মান সমান হলে হবে, মান অসমান হলে হবে, এটাও ঠিক এটাও ঠিক। আবার দিক একই দিকে হলে হবে, দিক বিপরীত দিকে হলেও হবে। দেখো যা বলছি কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমরা প্রথম সংখ্যাটা 1 মার্কের জন্য আসলে আমরা লিখে ফেলবো, দুই বা ততোধিক ভেক্টর একই রেখা বরাবর বা সমান্তরালে থাকলে তাদেরকে আমরা সমগ্র ভেক্টর বলবো। কিন্তু মনে মধ্যে প্রশ্ন থাকতে পারে, তাহলে তারা কি এক জাতের, আমরা বলি এক জাতের হইতে পারে, ভিন্ন জাতের হইতে পারে, একই রেখা বরাবর হইতে পারে, সমান্তরালে হইতে পারে, মান সমানও হইতে পারে, অসমান হইতে পারে। যেমন দেখো এটার মান আর সি এর মান কিন্তু সমান না, দুটো ভিন্ন। আবার এ এর দিক আর ডি এর দিক কিন্তু একদিকে না, ভিন্ন দিকে। তাহলে দিক একই দিকে হলে হবে, দিক বিপরীত দিকে হলে হবে। এখানে দেখো এ বি সি একই দিকে, আবার ডি কি উল্টা দিকে, এ এর মান আর সি এর মান কি সমান নয়। আচ্ছা, এখন দেখো আমরা যদি এরকম চিন্তা করি যে একটা বস্তু, এই একটা বস্তু মনে করো, এই বস্তুর উপর তুমি এই দিকে বল প্রয়োগ করলে এফ বল প্রয়োগ করলে বস্তুটা এইখান থেকে সরে, মনে করো এফ বল প্রয়োগ করলে সে সরে মনে করো এইখানে চলে আসলো। তাহলে সরণটা কোন দিকে হলো, এস, সরণ, এস কি ভেক্টর, সরণ ভেক্টর, এই দিকেই হলো। তাহলে বল যেদিকে সরণও কি সেই দিকে, একই দিকে, তাহলে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারি। এখানে খেয়াল করো বল আর সরণ কি এক জাতের ভেক্টর নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটা প্রশ্ন বলতে পারি না, দেখো সমরেখ ভেক্টরকে সমান ভেক্টর বলা যাবে কিনা, যদি প্রশ্ন আসে এরকম যে সমরেখ ভেক্টর সমান ভেক্টর কিনা, তখন তুমি প্রথম কি করবা, সমরেখ ভেক্টর সংখ্যাটা দিবা, দিয়ে বলবা যে যদি দুইটা সমরেখ ভেক্টরের মান সমান হয়, দিক একই দিকে হইতে পারে, যে মান সমান হইতে পারে, আবার দিক একই দিকে হইতে পারে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, সমান ভেক্টর বলবো। কিন্তু আচ্ছা এটাই বলবো যে সকল মানে সমরেখ ভেক্টর সমান ভেক্টর হতে পারে। আবার এটা উল্টাটা বলতে পারে যে সমান ভেক্টরটাও কি হইতে পারে, সমরেখ ভেক্টর হতে পারে। আবার সকল সমরেখ ভেক্টর সমান নাও হতে পারে। যেমন ধরো এখানে যদি আমি বলি এইটুকু হইলো কি এফ, তুমি এফ এদিকে দিলা, এফ মনে করো 5 নিউটন দিলে, সরণ হলো মনে করো 10 মিটার, এটা সরণ ভেক্টর কত, 10 মিটার।
তাহলে এই দুইটা ভেক্টর আমরা কিন্তু সমরেখ বলতে পারি, কারণ তারা তো একই দিকে আছে, সমরেখ। আচ্ছা, কিন্তু এরা কি একই জাতের? এদের মান কি সমান? তাহলে কি সমান বলা যাবে না। তাহলে আমরা কি বলতে, সকল সমান ভেক্টর সমরেখ ভেক্টর। খেয়াল করো, সকল, আমি লিখি উপরে, সকল সমান ভেক্টর সমরেখ, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান নয়। যেমন এই উদাহরণটা দেখো, এখানে বল এদিকে দিলাম, সরণ একই দিকে হলো, দিক একদিকে আছে, অর্থাৎ সমান্তরালে আছে বা একই বরাবর রেখা বরাবর আছে, তাহলে সমরেখ বলা যাবে। কিন্তু এফ আর এস তো একই জাতের ভেক্টর না, তাহলে সমান বলা যাবে না। আবার তাদের মানও সমান না হইতে পারে, সমান বলা যাবে না। কিন্তু দুইটা সমগ্র ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে অবশ্যই কি বলা যাবে, দিক যদি একই দিকে একই জাতের হয়, তাহলে তাদেরকে অবশ্যই সমান ভেক্টর বলা যাবে। তাহলে এই প্রশ্নের আনসার নিজে নিজে লিখবা, সকল সমান ভেক্টর সমরেখ, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান নয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা পরের অংশটাতে যাই, আমরা পড়ব সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। দেখো এই যে চিত্রটা, এটা কার চিত্র? সমরেখ ভেক্টর, একটু আগে আঁকলাম। এখন সমরেখ ভেক্টর তো একই রেখা বরাবর হতে পারে, আবার কি সমান্তরালে হতে পারে। তাহলে আমরা এখানে আরেকটা ভেক্টর পি ভেক্টর, এটা নিলাম মনে করো কিউ, এটা সি দিলাম, সি এর সমান করে আঁকলাম একদম, এটা সি নাম দিলাম, এটা সমান করে এটা আঁকছি মনে করি, তাহলে এটা সি। আচ্ছা, এটা মনে করো এখানে আমরা আরেকটা ভেক্টর দিই আর ভেক্টর। আচ্ছা, এখন এইগুলোর মধ্যে দেখো, এই যে সমরেখ ভেক্টরটা, এটা থেকে আসলে সদৃশ ভেক্টর বিসদৃশ ভেক্টরটা আসছে, সমরেখ থেকেই এই দুইটা আসছে। সমরেখ ভেক্টরের মধ্যে কিছু দেখো সমান্তরালে আছে বা একই দিকে আছে, তারাই আসলে সদৃশ ভেক্টর। যেমন এখানে এ বি সি পি কিউ, এগুলো কি সদৃশ। আর সমরেখ ভেক্টরের মধ্যে যেগুলো বিপরীতমুখী হয়ে আছে, যেমন এ এর সাথে আর, বি এর সাথে আর, সি এর সাথে আর, ডি এর সাথে আর, সরি ডি এর সাথে সি, ডি এর সাথে কিউ, ডি এর সাথে পি, এগুলো কি বিপরীতমুখী হয়ে আছে। আবার দেখো এই কিউ এর চিহ্নটা এইদিকে, হ্যাঁ খেয়াল করো যে এইটা ছিল সমরেখ ভেক্টর। আবার বলছি, সমগ্র ভেক্টরের মধ্যে যাদের দিকটা একই দিকে থাকবে, তারাই হচ্ছে কি সদৃশ ভেক্টর। এখন তুমি বলতে পারো তাহলে মান কি সমান? মান সমান হইতে পারে, অসমান হইতে। আমি লিখলাম মান এ, মান সমানও নেওয়া যাবে, মান অসমানও নেওয়া যাবে, দুইটাই নেওয়া যাবে। আচ্ছা, জাত একই জাতের হচ্ছে, আগে সমরেখতে যে শর্ত ছিল, সদৃশ কি একই শর্ত, না সরি, শুধু সমজাতীয় কথাটা আসবে। কি আসবে? সমজাতীয়, ব্যতিক্রম হলো একটু। আচ্ছা, তাহলে দেখো সদৃশ ভেক্টর আমরা কোথা থেকে আনছি? সমরেখ থেকে। সমরেখ ভেক্টর যদি একই দিকে হয়, তাহলে আমরা বলবো সদৃশ ভেক্টর। সমরেখ ভেক্টরগুলো যদি বিপরীত দিকে হয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? বিসদৃশ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি কি যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। যেমন এখানে কি, এখানে কোনটা কোনটা আমি লিখে দিচ্ছি উপরের চিত্রে, এ বি সি পি কিউ, এগুলো কি সদৃশ। এ এর সাথে বি সদৃশ, এ এর সাথে সি সদৃশ, এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপর দেখো আমরা চিত্রটা এঁকে দিই। মনে করো এরকম করে যদি কেউ আঁকে, এটাও সদৃশ। এটা ধরো আমি ধরলাম ই ভেক্টর, এটা এফ ভেক্টর। তাহলে আমরা এখানে ই আর এফ কি বলতে পারি? সদৃশ, একই দিকে আছে। আচ্ছা, এখন বি সদৃশ কোনটা? যে দিকটা কি হবে? বিপরীত দিক হবে। তাহলে এখানে কোনটা? এ এর সাথে বিপরীত দিকে কোনটা আছে? ডি। বা এ এর সাথে কি আছে? আর। বি এর সাথেও ডি, সি এর সাথেও ডি নেওয়া যাবে। এগুলো বুঝতে পারছো? আবার ডি এবং আর কিন্তু আবার সদৃশ হবে। খেয়াল করো, ডি এবং আর কি হবে? সদৃশ হবে। তাহলে এটা কোথা থেকে আসছে? দুইটা সমরেখ ভেক্টর। যদি সমরেখ ভেক্টরটা বুঝে থাকো, তাহলে সদৃশ বিসদৃশ আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা যদি আঁকি চিত্র আমরা দুইটা করে, তাহলে একটা এইদিকে দিলে আর একটা কি করতে হবে? উল্টা দিকে দিতে হবে। মান সমানও হইতে পারে, অসমানও হতে পারে, কিন্তু সমজাতের। আচ্ছা, তাহলে দেখো সদৃশ ভেক্টরটার মান যদি সমান হয়, তাহলে এটা সমান ভেক্টর হয়ে যাবে। আর মান অসমান হলে আমরা সদৃশ রেখে দিব।
তাহলে আমরা বলতে পারি সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়, কিন্তু সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর। প্রশ্ন দেখো, সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর হবে না, কারণ যদি মান, যেমন এই দুইটা দেখো মান তো সমান না, এটাকে সমান বলা যাবে না। কিন্তু আমি যদি এরকম করে রাখি, ধরো এই দুইটার মান সমান, এটার মান যত এটার মানও তত, এই দুইটাকে তো সদৃশ বলা যাবে আবার সমানও বলা যাবে। তাহলে আমরা এটা কি বলতে পারি যে সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়, কিন্তু সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর। অনুরূপভাবে বিসদৃশ ভেক্টর, এটা মান সমান না, এটাকে বিসদৃশই বলবো। যদি মান সমান হইতো এরকম আর এরকম মান সমান, তাহলে এটাও তো সদৃশ, সদৃশ বলা হয়তো, সরি বিসদৃশ, সদৃশ বলতেছেন, এটা কি এই দুইটার দেখো বিপরীত দিকে কিন্তু মান সমান না, এটা বিসদৃশ। এটাও বিপরীত দিকে মান সমান, এটাও কিন্তু বিসদৃশ, কিন্তু এটাকে বিপরীত ভেক্টরও বলা যায়। তাহলে বিসদৃশ ভেক্টর বিপরীত হতে পারে। তাহলে এইটুকু বুঝতে পারছি, এই ধরনের প্রশ্ন আসতে হবে 2 নম্বরের জন্য। তাহলে এগুলি পড়বা, পরে দেখবা যে বুঝছো কিনা। না বুঝলে অবশ্যই কমেন্টস করবা, তোমরা অনেকেই কমেন্টস করো না, কমেন্টস করে জানাবা যে বুঝছো কি বুঝো নাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রইল। আগামী দিন আমরা আরো কিছু সংখ্যা পড়বো, তারপর ভেক্টরের যোগ এগুলোতে যাব, যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ, এগুলো পড়বো আমরা। ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।